হ্যালো বন্ধুরা, পঞ্চপ্রয়াগের দর্শন করে আমরা এবার বদ্রীনাথের দিকে এগিয়ে যাচ্ছি। চারধাম যাত্রা করতে গেলে কিন্তু উত্তরাখণ্ড tourism.gov.in এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে ভুলবেন না। রেজিস্ট্রেশন ডকুমেন্টের প্রিন্ট আউট এবং আধার কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন। ঋষিকেশ থেকে কিছুটা বেরোবার পরেই কিন্তু এই রেজিস্ট্রেশন চেক করা হবে। বদ্রীনাথের উচ্চতা ৩৩০০ মিটার, অর্থাৎ ১০,৮০০ ফিট। হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা আদি শঙ্করাচার্য এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। অলকানন্দা নদী থেকে বিষ্ণুর কালো রঙের মূর্তি উদ্ধার করে উনি একটি গুহায় সেটা প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে এই মন্দিরে সে মূর্তির প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরে কেরালার নম্বুদিরি ব্রাহ্মণরা পুজো করেন, তাদেরকে রাওয়াল বলা হয়। এই প্র্যাকটিসটা আদি শঙ্করাচার্যই শুরু করেছিলেন। স্কন্দ পুরাণ অনুযায়ী বদ্রিকা অঞ্চলটি আগে শিব পার্বতীর বাসস্থান ছিল। একবার মা লক্ষ্মীর সঙ্গে বিষ্ণু এখানে ভ্রমণ করতে এসে মা লক্ষ্মীর এই অঞ্চলটি খুব পছন্দ হয়ে যাওয়াতে উনি এখানে থাকার জেদ করেন। তখন বিষ্ণু একটি শিশুর রূপ নিয়ে এখানে আসেন এবং মা পার্বতী তাকে কাঁদতে দেখে তার কোলে বসিয়ে তার খুব যত্ন করেন। এই ঘরে রেখে যখন শিব পার্বতী স্নান করতে যান এবং ফিরে এসে দেখেন যে তাদের ঘরের দরজা বন্ধ, তখন তারা সেই অঞ্চলটি ছেড়ে কেদারনাথে চলে যান এবং বিষ্ণু মা লক্ষ্মীর সঙ্গে এখানে বাস করতে শুরু করেন। শ্রী বিষ্ণুর বদ্রীনাথের নামকরণের পেছনেও কিন্তু একটি গল্প আছে। একবার বিষ্ণু এখানে ঘোর তপস্যারত ছিলেন। তখন প্রাকৃতিক দুর্যোগে ওনার অর্ধেকেরও বেশি শরীর বরফে ঢেকে যায়। সেই সময় মা লক্ষ্মী বদ্রী অর্থাৎ বের গাছের আকার নিয়ে বিষ্ণুর রক্ষা করেন। মায়ের এই সমর্পণে খুশি হয়ে বিষ্ণু তাকে আশীর্বাদ করেন এবং বলেন যে তাকে বদ্রীনাথ অর্থাৎ বদ্রীর নাথ বলে সবাই জানবে। আমরা এখন একটি হাইড্রো পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যাচ্ছি। অলকানন্দার উপরে এরকম বেশ কিছু প্রজেক্টস করা হয়েছে। একদিকে যেমন এই প্রজেক্টসগুলোর দরকার আছে, কিন্তু অন্যদিকে এই ইকো সেন্সিটিভ জোনগুলোতে খুবই ক্ষয়ক্ষতি এবং প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। ২-৩ বছর আগে নন্দা দেবীতে গ্লেশিয়ার ভেঙে ঋষিগঙ্গায় পড়ে এবং ঋষিগঙ্গা যেহেতু ধৌলিগঙ্গার সঙ্গে মেশে ম্যাসিভ ফ্ল্যাশ ফ্লাডে এনটিপিসির একটি প্রজেক্ট পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ৮০ জন লেবার যারা টানেলে কর্মরত ছিলেন মারা যান। এই অঞ্চলটা থেকে বদ্রীনাথের দিকে স্টিপ চড়াই শুরু হচ্ছে। রাস্তাটা পুরোটাই প্রায় ঘোরানো এবং খুব তাড়াতাড়ি হাইট গেইন করছি। এখানকার ল্যান্ডস্কেপটা অদ্ভুত সুন্দর। পাহাড়গুলো বিশালকায় লাগছে। পরিষ্কার নীল আকাশের নিচে পুরো ল্যান্ডস্কেপটা যেন কিরকম একটা স্বপ্নের মতো লাগছে। এরকম পরিবেশে এলে মনের মধ্যে একটি আধ্যাত্মিক ভাব জেগে ওঠাটাই স্বাভাবিক। সেই জন্যই তো ঋষিমুনিরা হিমালয়তে এসে তপস্যা করতেন এবং আজও করেন। পুরাতন সময় থেকেই বদ্রীনাথে পিতৃপুরুষদের জন্য পিণ্ডদান করা প্রথা চলে আসছে। বলা হয় যে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা নিজেদের মৃত আত্মীয়দের পিণ্ডদান এখানেই করেছিলেন। ব্রহ্মার পঞ্চম মাথা কেটে দেওয়ার পর শিবের উপর যখন ব্রহ্ম হত্যার পাপ লাগে, তখন উনি এখানে অলকানন্দার জলে স্নান করে সেই পাপের নিবারণ করেন। এই সময় শ্রাদ্ধপক্ষ অর্থাৎ পিতৃপক্ষ হওয়ার জন্য বদ্রীনাথে ভালোই ভিড় হবে। বদ্রীনাথ অর্থাৎ বদ্রী বিশাল পঞ্চবদ্রীর মধ্যে প্রথম। অন্য ৪টে বদ্রী হচ্ছেন বৃদ্ধ বদ্রী, যোগধ্যান বদ্রী, আদি বদ্রী এবং ভবিষ্য বদ্রী। এখানেও রাস্তা নানান জায়গায় ভেঙে গেছে। এটা বদ্রীনাথ
বদ্রীনাথের মেন মার্কেট এরিয়া। মন্দিরের রাস্তাটা পেছনে পেছনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা মন্দিরের দিকে পরে এগিয়ে যাব। এখন আমরা এসেছি এখানে একটু লাঞ্চ সারবো, কেননা এখন প্রায় 3টে বাজে, 3টের সময় আবার মন্দির খুলবে, তাই আমরা লাঞ্চ করে তারপরে আমরা মন্দিরের দিকে আবার এগিয়ে যাব। এখানে হাইটের জন্য একটু নিঃশ্বাসের প্রবলেম তো হচ্ছেই, তাই একটু আস্তে আস্তে হাঁটছি। আমরা এখন শারদেশ্বরী রেস্টুরেন্টে লাঞ্চের জন্য বসেছি। অর্ডার দিয়েছি 2টো ভেজ থালি আর ইডলি আমার মেয়ের জন্য। মেয়ের ফেভারিট হচ্ছে সাউথ ইন্ডিয়ান। একটি অন্য ব্লগ দেখে এই রেস্টুরেন্টটার কথা জেনেছি এবং এখানকার খাবারের ভ্যারাইটি এবং কোয়ালিটি দুটোই খুব ভালো। লাঞ্চ সেরে এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। সিঁড়ি দিয়ে বেশ অনেকটাই নিচে নামতে হয়, উতরাইটা কিন্তু বেশ স্টিপ। নীলকণ্ঠ পিক অপূর্ব লাগছে। এই সময় বেশ কিছুটা মেঘে ঢাকা, কাল ভোরবেলা হয়তো পরিষ্কার ভিউ পেতে পারি। মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি, দুদিকে প্রচুর দোকান, জামা কাপড়, প্রসাদ, পুজো সামগ্রী এবং আরো নানা রকম জিনিস সেখানে বিক্রি হচ্ছে। এখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি, ভালোই ভিড় এখানে। এই সিঁড়ি দিয়েই মন্দিরের দিকে রাস্তা, তবে সিঁড়িটা কিন্তু খুব সুন্দর বাঁধানো এবং ওয়েল মেনটেন্ড। এই রাস্তা থেকে এই চারপাশটার একটা প্যানোরামিক ভিউ, 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই পাহাড় দেখা যাচ্ছে। এখানে ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু চড়া রোদ হওয়াতে সেরকম একটা ঠান্ডা ফিল করছি না। সূর্যাস্তের পর হয়তো টেম্পারেচারটা ড্রপ করতে পারে। মন্দিরের প্রথম দর্শন। এই দর্শনটা পেয়ে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। আসলে অনেক বছরেরই ইচ্ছা ছিল তো এখানে আসার, এই ইচ্ছাটা যে পূরণ হতে দেখছি, এটাই খুব ভালো লাগছে। এই ডান দিক দিয়ে তপ্তকুণ্ডের রাস্তা। হ্যাঁ চলো। তপ্তকুণ্ড একটি গরম জলের কুণ্ড, যেখানে শ্রদ্ধালুরা স্নান করেন বদ্রীনাথের দর্শন করার আগে। মা অলকানন্দা বয়ে যাচ্ছেন। আপনাদের আগে জানিয়েছিলাম যে এখানে অলকানন্দাকে বিষ্ণু গঙ্গাও বলা হয়, কেননা এখানে অলকানন্দা বিষ্ণুর চরণ স্পর্শ করে নিচে নেমে যান। বদ্রীনাথ টাউনশিপের কিছুটা অংশ এখানে দেখতে পাচ্ছেন। বদ্রীনাথে এখন বদ্রীনাথ মাস্টার প্ল্যান ডেভেলপমেন্ট প্রজেক্ট চলছে। এই প্রজেক্টটির আন্ডারে মন্দির, বদ্রীনাথ টাউন এবং রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট করার প্ল্যান আছে। সেই কারণেই এখানে এখন অনেক কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস এবং নানা রকম ভাঙচুর দেখা যাচ্ছে। এই প্রজেক্টের পর বদ্রীনাথের চেহারাটাই পাল্টে যাবে, তবে সেটা আদৌ প্রয়োজন কিনা সেটাই ডিবেটের বিষয়। নদীর ওপর দিয়ে 2টো ব্রিজ বানানো হয়েছে নদীটি ক্রস করার জন্য, এবং আমরা এখন সেই ব্রিজ ক্রস করেই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শনের জন্য এখান থেকে টোকেন দিতে হয়, তার জন্য যে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন পেপার এখানে জমা দিয়ে এরা টোকেন দেয়। ওই টোকেন ছাড়া মন্দিরে এন্ট্রি অ্যালাউ করে না। আমরা এখন নদীর ধারে এবং মন্দিরের ঠিক নিচেই আছি।
এখান দিয়ে হেঁটে আস্তে আস্তে আমরা মন্দিরে উঠব। এখানে বসার জন্য বেঞ্চ বানানো আছে, বসে বিশ্রাম নেওয়া যায় এবং এখানকার আধ্যাত্মিকতা উপভোগ করা যায়। নারদশিলা এটা হচ্ছে তপ্তকুণ্ড। জলটা গরম, মোটামুটি 50 থেকে 55 ডিগ্রি টেম্পারেচার। এখানে পুরুষ এবং মহিলাদের স্নান করার আলাদা জায়গা আছে। আদি কেদারেশ্বর মন্দির। আমরা এখন মন্দিরের ভেতরে দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছি। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড না, তাই দর্শন করে বেরিয়ে আবার কথা বলব। কপাট এখনো বন্ধ, একটি সময় খুলবে, তাই কপাট খোলার অপেক্ষায় আছি। আমরা এখন মন্দিরের সামনে সিঁড়িতে দাঁড়িয়ে আছি। বদ্রী বিশালে দর্শন করে চলে এসেছি, খুবই ভালো দর্শন হয়েছে এবং আমরা যেহেতু বেশ তাড়াতাড়ি দুপুরের দিকে এসেছি, সেরকম একটা বিশাল ভিড়ও হয়নি, বেশ তাড়াতাড়ি আমরা দর্শন করতে পেরেছি। জয় বদ্রী বিশাল। মন্দির কমপ্লেক্সের ভিতরে যেটা মেন গর্ভগৃহ, ওখানে নারায়ণের, বিষ্ণুদেবের কালো রঙের মূর্তি আছে। আর তাছাড়া এই মন্দির কমপ্লেক্সে মা লক্ষ্মী, হনুমানজি, ক্ষেত্রপাল, কর্ণজি, তাছাড়া গণেশেরও মূর্তি এখানে আছে। ভেতরের কমপ্লেক্সটা খুব সুন্দর, বেশ বড় এবং মন্দিরটার তো তুলনাই নেই। তবে যেহেতু এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, সেজন্য আমি এখানে আর কোনো ভিডিও বা ফটো নিতে পারিনি। বদ্রীনাথ মন্দির পেছনে নারায়ণ পর্বত এবং সামনে নর পর্বতের মধ্যে অবস্থিত। নর এবং নারায়ণ দুজন ঋষি ছিলেন। বিচরণ করতে করতে তারা এই বদ্রীনাথ অঞ্চলে আসেন এবং এখানে তপস্যারত হন। সেই সময় দম্ভ নামে একটি অসুর ছিল, যে সূর্যের তপস্যা করে বর হিসেবে অমরত্ব চায়। তাই সূর্য তাকে 1000টি কবচ দিয়ে বলেন, যতদিন এই কবচ তার শরীরে থাকবে তার মৃত্যু হবে না। যে কবচ ভেদ করবে তার মৃত্যু হবে। এই কবচ পেয়ে এই দানব ভয়ঙ্কর হয়ে ওঠে এবং ত্রাহি ত্রাহি মাচায়। এখানে এসে নরের সঙ্গে তার 1000 বছর ধরে যুদ্ধ হয় এবং নর তার একটি কবচ কেটে ফেলে দেন এবং মারা যান। নারায়ণ নিজের তপস্যার জোরে নরকে আবার জীবিত করেন এবং নর আবার তপস্যারত হন। নারায়ণের সঙ্গে তখন তার 1 বছর ধরে যুদ্ধ হয় এবং নারায়ণও একটি কবচ কেটে ফেলে দেন এবং মারা যান। এইভাবে ক্রমাগত দুজনের সঙ্গে যুদ্ধ হতে থাকে এবং দম্ভের একটা করে কবচ পড়ে যায়। যখন একটা কবচ বেঁচে থাকে তখন সে পালিয়ে সূর্যের কাছে আশ্রয় চায়। তাকে আশ্রয় দিয়ে সূর্যদেব নর এবং নারায়ণকে ফিরিয়ে দিলেন। পরবর্তীকালে দ্বাপর যুগে এই দানব একটি কবচ কুণ্ডল নিয়ে কর্ণরূপে জন্ম নিয়েছিল। একই সময় নর এবং নারায়ণ অর্জুন এবং কৃষ্ণের রূপে জন্ম নিয়েছিলেন এবং অর্জুন কর্ণের বধ করেন। এই জায়গাটাকে বলে নারদকুণ্ড। বলা হয় যে শ্রী শঙ্করাচার্য বিষ্ণুর মূর্তিটা এখানেই খুঁজে পেয়েছিলেন। প্রচলিত কথা অনুযায়ী বহু বছর আগে বিষ্ণুর এই মূর্তিটা অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মে পুজো করা হতো, কিন্তু তারা যখন জানতে পারলেন যে এটা হিন্দু মূর্তি, হিন্দু দেবতার মূর্তি, তখন তারা এই অলকানন্দার জলে এটা ফেলে দেয়। তারপর যখন শ্রী শঙ্করাচার্য এখানে আসেন, উনি এই নারদ কুণ্ড থেকে মূর্তিটা তুলে এখানে মন্দিরে প্রতিষ্ঠিত করে দেয়। আর তখন থেকে বদ্রী বিশালের পুজো হয়। এই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মকপাল। এখানে সাধারণত সবাই পিতৃপুরুষদের জন্য পিণ্ডদান করে এবং অন্যান্য পুজো করে। বলা হয় যে এই জায়গাটা সে ব্রহ্মার অবতার মহাদেব ব্রহ্মার নদীতে নামার জন্য এখানে পিণ্ডদান করে স্বর্গের মধ্যে যাত্রা করার আগে
ওই যে মা নীলকণ্ঠ পুরো মেঘে ঢাকা, মেঘগুলো সরছে এখন। ये मंदिर बहुत दूर है। মন্দিরের আর্কিটেকচার এবং কারুকার্য এখানে নানা রকম দোকান আছে। এই দোকানে নানাবিধ জিনিস বিক্রি হচ্ছে, নানা রকম জুয়েলারি, কিউরিওস, প্রসাদের জিনিসপত্র, তাছাড়া আরো অনেক রকম আইটেমস। সন্ধ্যের আলোয় বদ্রীনাথ মন্দির। সন্ধ্যে 6:30 নাগাদ এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়। এই ইলুমিনেশনটা দেখার জন্য এখানে অপেক্ষা করছি। এর মধ্যে দ্বিতীয়বার দর্শন করলাম এবং এইবার ঠাকুরের একটু আরতি দেখার সৌভাগ্য। এ এক স্বর্গীয় দৃশ্য এবং একটি ডিভাইন হাত ধরে থাকো না, কি দারুণ না? হ্যাঁ, এই দর্শন কোথায় পাবে না? এটা মার্কেট বদ্রীনাথের। এটা একটা খুব বড় রেস্টুরেন্ট। সিঁড়ি দিয়ে উঠে এসেছি, মন্দির থেকে বেরিয়ে গেছি, হাত ধরে গেছে একদম। বেশ এখন রাত্রির বেলা খুব জমজমাট, আলো জ্বলছে চারিদিকে, ঝকমক করছে একদম। দুপুরবেলাতেও এই রাস্তাটা আপনারা দেখেছেন, এখন একদমই অন্যরকম লাগছে। অনেক রকম স্ন্যাক্স, মিষ্টি, গরম জামা কাপড়, অনেক কিছু পাওয়া যায়। এখন খুবই ঠান্ডাও লাগছে, তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে। সানরাইজের আগে নীলকণ্ঠ মহাদেব পিক। এখন বাজে 6:05। সানরাইজ হওয়ার সময়। মহাদেবের নামে এই পিক বদ্রীনাথের ল্যান্ডস্কেপকে ডমিনেট করে। 6600 মিটার পিরামিড শেপ এই পিকটাকে গড়ওয়াল কুইন বলা হয়। প্রাচীনকালে কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দিরে একই পুরোহিত পুজো করতেন। কোনো পুরোহিতের পাপ কর্মে মহাদেব রেগে গিয়ে কেদারনাথ এবং বদ্রীনাথের রাস্তার মাঝখানে নিজেকে এই পিক হিসেবে প্রতিষ্ঠিত করেন। বদ্রীনাথ থেকে 10 কিলোমিটার দূরে নীলকণ্ঠ বেস ক্যাম্প। প্রথম 3 কিলোমিটার পর বিষ্ণুর চরণ পাদুকা। এই 3 কিলোমিটারটা মোটামুটি সহজ ট্রেক, যদিও খুব স্টিপ। তবে বেস ক্যাম্প পর্যন্ত ট্রেকটা বেশ কঠিন এবং দুর্গম, তাই ট্রেকিং এবং মাউন্টেনিয়ারিং এক্সপিরিয়েন্স প্রয়োজন। নীলকণ্ঠ পিকের উপরে এই সানরাইজ দেখা একটি স্বর্গীয় এক্সপিরিয়েন্স। ক্যামেরায় যা ধরতে পারছি তার থেকে অনেক বেশি সুন্দর। এরকম দৃশ্য দেখার অনুভূতি শব্দে বোঝাতে পারছি না। এখন এখানকার টেম্পারেচার 3 ডিগ্রি, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে এই দৃশ্য দেখা একদমই সার্থক। আমাদের হোটেল বিষ্ণু সরোবরের সামনে থেকেই আমি এই পুরো সানরাইজটা দেখতে পাচ্ছি। আশেপাশে আরো ছোট ছোট বরফের পাহাড়ও দেখা যাচ্ছে এবং তার উপরেও এখন সূর্যের আলো পড়তে শুরু করেছে।
আমাদের হোটেলের একটা কোণা দেখা যাচ্ছে, আর তার পেছনেও বরফের পাহাড় দেখা যাচ্ছে। এইটা আমাদের হোটেল বিষ্ণু সরোবর। আমরা মেক মাই ট্রিপ দিয়ে এই হোটেলটা বুক করেছি। এই হোটেলটার নিচে কার পার্কিং ফ্যাসিলিটিও আছে। হোটেল বুকিং করেই বদ্রীনাথে আসা উচিত। এই ডিভাইন অভিজ্ঞতা নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই বদ্রীনাথ থেকে রওনা হয়ে যাব। তবে আমাদের যাত্রা এখানে শেষ হচ্ছে না। আপনাদের নিয়ে যাব ভারতের প্রথম গ্রাম অর্থাৎ ইন্ডিয়াস ফার্স্ট ভিলেজের ভ্রমণ করাতে, এবং বলবো এই গ্রামের সম্বন্ধ মহাভারতের গল্পের সঙ্গে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।